প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি চ্যানেল আয়ের স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন টেলিপ্রেসক্রিপশন। আজকে আমরা আলোচনা করব ক্যান্সারের অপচিকিৎসা নিয়ে। আপনারা সবাই জানেন যে ক্যান্সার হলে আমরা সবাই খুব আতঙ্কিত হয়ে যাই, ভয় পেয়ে যাই, সামাজিকভাবে বিভিন্ন সমস্যা তৈরি হয় এবং সাথে কিন্তু যোগ হয় ঝাড়ফুঁক, কবিরাজি, গ্যারান্টি সহকারে চিকিৎসা। এই বিষয়গুলো আজকে আমরা জানবো। আমাদের সাথে আছেন ডাক্তার একরামুল হক জোয়ারদার, তিনি সার্জারি অনকোলজি বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার জোয়ারদার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগত। আমরা আসলে সবসময় আলোচনা করি ক্যান্সারের চিকিৎসা নিয়ে, আজকে আমরা আলোচনা করতে চাই ক্যান্সারের অপচিকিৎসা নিয়ে। তো আমি প্রথমে যে জিনিস জানতে চাই যে আসলে ক্যান্সার তো একটা মানুষের মধ্যে ভীতি তৈরি হয় এবং বাইরের দেশগুলোতে কিন্তু রুগীকে বলা হয় যে আপনার ক্যান্সার হয়েছে এবং তাকে প্রগনোসিসে বলে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু বিপরীত চিত্র, আমরা রুগী কিন্তু বলি না, আপনারা কিন্তু রুগীকে বলেন না, রুগীর অ্যাটেন্ডেন্সকে ডেকে বলেন যে ক্যান্সার হয়েছে, রুগীকে বলা হয় না, কেননা রুগী অনেকটা ভয় পেয়ে যায় যে তার ক্যান্সার হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সামনে কিছু লোভনীয় অফার থাকে, পত্রিকার চটকদার বিজ্ঞাপন থাকে যে অপচিকিৎসা। এই বিষয়টা আপনি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ক্যান্সার একটি মারাত্মক রোগ এবং মারাত্মক রোগ হলেও এটির কিন্তু সঠিক চিকিৎসা আছে এবং ক্যান্সার থেকে যদি সঠিকভাবে আমরা চিকিৎসা করি তাহলে পুরোপুরি মুক্তি লাভ করাও কিন্তু সম্ভব। কিন্তু শুধু আমাদের দেশে না, এমন অন্যান্য দেশেও ক্যান্সার নিয়ে অনেক অপচিকিৎসা বা অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি আছে, যার কারণে একটি রোগী নানানভাবে ভোগান্তির শিকার হয়ে আমাদের কাছে এমন একটি পর্যায়ে আসে যখন আসলে আমাদের হাতে তেমন কিছু করণীয় থাকে না। অথচ এই রোগীটি যদি খুব প্রাথমিক পর্যায়ে একজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসতেন তাহলে কিন্তু তার রোগটি পুরোপুরি নিরাময়যোগ্য হয়ে যেতে পারতো বা এমনকি চিকিৎসা শেষে সে পুরোপুরি রোগমুক্তি লাভ করতে পারত। কিন্তু আমাদের দেশে এই অপচিকিৎসা এখন একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। এবং এই অপচিকিৎসা আসলে কি? অপচিকিৎসা বলতে অবৈজ্ঞানিক চিকিৎসা বা যেটি আসলে কোনো গবেষণা গ্রন্থে পাওয়া যায় নাই বা গবেষণার মাধ্যমে নয়, মানুষের মস্তিষ্ক প্রসূত কিছু চিকিৎসা, যেমন ঝাড়ফুঁক, তাবিজ, কবজ, পানি পড়া, এমনকি অবৈজ্ঞানিক বিভিন্ন উদ্ভিদ দিয়ে চিকিৎসা করা হয়। আসলে এগুলাই আমরা অপচিকিৎসা বলে থাকি। আপনাকেও যথার্থই বলেছেন। আসলে ক্যান্সারের অপচিকিৎসা নিয়ে নানান বিভ্রান্তি আছে। আসলে যে জিনিসটা হলো যে ক্যান্সার আসলে রোগটা নির্ণয় করা এবং তার চিকিৎসা করা সঠিক নিয়মে। কিন্তু আমরা কিন্তু দেখি যদি আপনাকে এই চিকিৎসাকে তিনটা ভাগে ভাগ করি, যে ক্যান্সার রোগ নির্ণয় এবং চিকিৎসাকালীন সময় এবং ক্যান্সার সার্ভাইভারদের পরবর্তী সময়, আমরা তিনটা ভাগে ভাগ করে যদি আমরা একটু সচেতনামূলক কার্যক্রম চালু রাখতে পারি। যেমন আমরা দেখি যে ক্যান্সার সার্ভাইভার ফাউন্ডেশন অনেক আছে বলে আমি ক্যান্সার সার্ভাইভার, এটা কিন্তু একটা চমৎকার একটা বিষয়। যেমন ক্যান্সার সার্ভাইভার, ক্যান্সার থেকে মুক্তি লাভ সার্ভাইভারদের একটা গেট টুগেদারও কিন্তু করা হয়। এই জিনিসগুলো করলে হয় কি অ্যাওয়ারনেসটা বিল্ড আপ হয়, যেটা ক্যান্সার থেকে যে ভালো হয়েছে। যেমন আমাদের ধারণা আছে, ম্যাক্সিমাম মানুষের ধারণা আছে যে ক্যান্সার ভালো হয় না এবং ভালো যে হয় ক্যান্সার হলে মনে হয় কোনো অ্যানসার নাই, এমনটি কোনো অ্যানসার নাই। এখন কিন্তু সবকিছু চেঞ্জ হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটা বিষয় ধরি, ধরেন আপনার ব্রেস্ট ক্যান্সার, তো এইটা যে আপনার চিকিৎসা, যেমন আপনার আর্লি স্টেজে আসলে আপনার টিউমার রিমুভ করে দিলেন ব্রেস্ট ঠিক রেখে, আর্কিটেকচার ঠিক রেখে, আবার একটু অ্যাডভান্স হলে টোটাল ফেলে দিলেন, অথবা যদি আপনার ধরেন একটু ছড়িয়ে গেছে তাহলে আপনার লিম্ফ নোড সব ফেলে দিলেন। এই যে অ্যাওয়ারনেসটা, এটা আমরা আসলে কীভাবে বিল্ড আপ করতে পারি? আচ্ছা, ধন্যবাদ। ক্যান্সারের অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর ফর আর্লি ডিটেকশন অফ ক্যান্সার অ্যাজ ওয়েল অ্যাজ ওই রোগীর প্রগনোসিস। বিকজ ক্যান্সার যদি আমরা খুব প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি তাহলে আমি আগেও বলেছি যে ক্যান্সার কিন্তু অধিকাংশ ক্যান্সার পুরোপুরি নিরাময়যোগ্য। তো এই প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের জন্য আমাদের প্রথম যেটি দরকার সেটি হচ্ছে আমাদের সচেতনতা। বিকজ একজন সচেতন মানুষ কোনো কিছু হলেই সে সাথে সাথে কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবে এবং সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে তার চিকিৎসা কিন্তু সম্পন্ন করা সম্ভব। তো আমরা কিভাবে আর্লি ডিটেক্ট করতে পারি? আর্লি ডিটেকশনের বেশ কিছু ওয়ে আছে। তার মানে শরীরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো চাকা, গোটা বা শরীরের কোনো লক্ষণ যেটি আগে ছিল না কিন্তু এখন প্রকাশিত হচ্ছে, যেমন হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত ওজন কমে যাওয়া বা ক্ষুধামান্দতা, অথবা তার ভালো লাগছে না, মানসিক অবসাদগ্রস্ত, এগুলো একটি লক্ষণ হতে পারে। বা শরীরের বাইরে কোনো অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত চাকা, গোটা হতে পারে যেটি খুব দ্রুত বৃদ্ধি লাভ করতেছে। বা পেটের ভিতরে দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো চাকা অনুভব হচ্ছে বা পেট ফুলে যাচ্ছে,
এমনকি অ্যাডভান্স পর্যায়ে গেলে তার এই ক্যান্সারটি যদি আরও অন্য কোথাও ছড়িয়ে যায়, যেমন ফুসফুসে ছড়িয়ে গেলে কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কাশির সাথে রক্ত যেতে পারে, এরকম অনেকগুলো লক্ষণ থাকে। তো এইগুলো কোনো লক্ষণ যদি কারোর ভিতর প্রকাশিত হয় বা পায়ুপথ দিয়ে রক্ত যাওয়া, যেটা হয়তো আগে ছিল না, রক্ত যাচ্ছে, রক্ত কিন্তু বিনাইন কারণেও যেতে পারে, যেমন পাইলস বা ফিশার হলেও রক্ত যেতে পারে, কিন্তু ম্যালিগন্যান্ট কারণ, বিশেষ করে কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সারের কারণে কিন্তু রক্ত যেতে পারে। তো এইগুলো হলে দ্রুত একজন চিকিৎসকের কাছে যাবেন। না, আপনি যেটা বলছেন যে আসলে যেমন পায়খানা রাস্তায় রক্ত যাওয়ার কথা বলছেন, যে পাইলস, ফিশার, আপনার ফিস্টুলা হলে যেতে পারে, আবার ক্যান্সারের কারণেও যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রটা আমরা অপচিকিৎসাটা বেশি দেখি। জি জি। এবং আমরা দেখি পত্রিকা কিন্তু মানে অর্শ গ্যাস ভগন্দরের চিকিৎসা গ্যারান্টি সহকারে করা হয়, বলা হয়, এবং পরবর্তী সময় দেখা যায় এই রোগীগুলাই নানান ধরনের জটিলতা আসে। আসলে এই যে অপচিকিৎসাটা, এটা কেন হচ্ছে বা এই ব্যাপারে কিছু করা উচিত কিনা? আচ্ছা, তার আগে আমি দুটো উদাহরণ দিতে চাই। একটি হচ্ছে জন্ডিস। আমাদের দেশে তো জন্ডিস খুব কমনলি হয়। জন্ডিস বিভিন্ন কারণে হতে পারে। একটি হচ্ছে যে ভাইরাল কারণে হতে পারে, ভাইরাল হেপাটাইটিস, বা স্টোনের কারণে হতে পারে, যেমন আমাদের বাইল ডাক্ট থাকে, বাইল ডাক্টের কোনো স্টোনের কারণেও কিন্তু জন্ডিস হতে পারে। এগুলো গেল বিনাইন কজ। কিন্তু ম্যালিগন্যান্ট কারণে কিন্তু জন্ডিস হয়, এবং সেই জন্ডিস প্রোগ্রেসিভও হতে পারে, ইন্টারমিটেন্ট টাইপেরও হতে পারে, সেটি ক্যান্সারের ধরন এবং লোকেশন অনুযায়ী। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের এই যে কমন বাইল ডাক্ট বা কলাঞ্জিও কার্সিনোমা হচ্ছে, বা কার্সিনোমা হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াস এখানে হচ্ছে, অথবা পেরিয়াপুলারি কার্সিনোমা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যান্সার বাড়তে থাকতেছে। তখন তারা কি করে, তারা কবিরাজের কাছে যায়, অথবা অনেক জায়গাতে আছে যে ডাবের পানি পড়া খায় বা পানি পড়া খায়, অথবা কোনো একটি গাছের লতাপাতা জড়িয়ে শরীরে দিয়ে দেয়, দিয়ে কিন্তু তারা চেষ্টা করে যে জন্ডিসটাকে নামানোর জন্য। কিন্তু কি হয় যে এই জন্ডিস তো নামেই না, পরবর্তীতে যখন আর কোনো কিছু করার থাকে না, তখন তারা আসে আমাদের কাছে, এবং তখন দেখা যায় যে তার ক্যান্সারটি খুব অ্যাডভান্স পর্যায়ে চলে যায়, এবং তখন কিন্তু আমাদের কিছুই করার থাকে না। না, এই জায়গাটাতে আমি একটু বলি, এখানে কিন্তু যে মানুষের মধ্যে কিন্তু একটা আস্থা তৈরি করে ওই কবিরাজটা, জি জি, চটকদার বিজ্ঞাপন দিয়ে। হ্যাঁ, বিজ্ঞাপন কিভাবে দিয়ে, ধরেন একটা স্বাভাবিক জন্ডিস, একটা ভাইরাসের জন্ডিস, জি জি, তো এই জন্ডিসের চিকিৎসা করলেও 7 দিন পরে ভালো হবে, চিকিৎসা না করলেও 7 দিন পরে ভালো হয়ে যাবে। সেখানে মালা বা ডাবের পানি খাওয়ায় কিন্তু ভালো করে দিল 7 দিনের মধ্যে। সেই রোগীটা গিয়ে বলছে যে আমাকে জন্ডিস ভালো হয়ে গেছে, তখন দেখা যায় এই যে যাদের ভালো হচ্ছে না ক্যান্সার, তারাও কিন্তু সেদিকে যাচ্ছে। হ্যাঁ, আসলে এই জায়গাটা থেকে কিন্তু আমাদের একটু ভূমিকা রাখতে, আমরা সচেতন। আরেকটি বড় ফ্যাক্টর হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা। হ্যাঁ, অনেক জায়গাতে হোমিওপ্যাথিক চিকিৎসা, অনেক বড় বড় বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়াতে, পত্রিকাতে, ইভেন রাস্তার ধারে বড় বড় ফেস্টুন স্টিকার দিয়ে কিন্তু তারা মানুষদেরকে অ্যাট্রাক্ট করতেছে যে কোনো ক্যান্সার তারা নিরাময়, গ্যারান্টি সহ নিরাময় করে দিচ্ছে। এগুলো কিন্তু অপচিকিৎসা, এবং আমাদের সাধারণ মানুষ তারা এই চটকদার বিজ্ঞাপনে প্রলোভিত হয়ে তারা যাচ্ছে, এবং তারা কিন্তু দিন শেষে প্রতারিত হচ্ছে। না, হোমিওপ্যাথিক একটা সায়েন্টিফিক ওয়ে, এটা কিন্তু আমরা সায়েন্টিফিক ভাবে তার কিন্তু চিকিৎসা আছে, আমরা সেটা বিশ্বাস করি। কিন্তু এই যে ক্যান্সার গ্যারান্টি সহকারে ভালো করার, এটা আসলে কোনোভাবেই আমরা এটা মানে, এবং দেখা যাচ্ছে এই রোগীগুলো পরবর্তীতে আমাদের কাছে কিন্তু ফিরে আসে, এবং তারা বলে যে আমার টাকাও শেষ, আমার এখন চিকিৎসাটা অ্যাডভান্স হয়ে গেছে, তখন কিন্তু সে আরও ভোগান্তিতে পড়ে যায়। এটি একটি গেল। আরেকটু উদাহরণ আমরা বলবো, বিশেষ করে যে পায়খানার সাথে যে রক্ত যায়, মানে রক্ত যাওয়ার অনেকগুলো কারণ আছে, যেটা প্রথমেই বললাম যে বিনাইন কারণ, লাইক এটা হচ্ছে হেমোরয়েডস, মানে বাংলায় যদি বলি পাইলস বা ফিশার, পায়খানার রাস্তায় চিরে যাওয়ার কারণে কিন্তু রক্ত যেতে পারে। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে তার রেকটাল ক্যান্সার বা কোলন ক্যান্সার। দুই ক্ষেত্রে রক্ত যাওয়ার ধরন একটু আলাদা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রক্ত গেলেই তারা মনে করে যে তারা মনে হয় পাইলসের জন্য কবিরাজের কাছে বা যারা চটকদার বিজ্ঞাপন দেয় তাদের কাছে যায়। এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, যখন কোনো অ্যাডভান্স রেকটাল ক্যান্সার থাকে তখন কিন্তু এটি হচ্ছে ওই ভেনাস ডাইলেটেশন হয়, এবং তখনও কিন্তু পাইলসের মতো প্রোট্রুশন হয়, এবং সেটাকেও কিন্তু তারা তো আর ইভ্যালুয়েট করে না যে এটা কি ক্যান্সার নাকি এটা পাইলস, তারাও ওই চিকিৎসার জন্য যায়। আবার দেখা যাচ্ছে যে অ্যানোরেকটাল ক্যান্সার, যেটা অ্যানাল ক্যানালে ক্যান্সার হয়েছে, তারাও কিন্তু এই কবিরাজদের কাছে বা বিভিন্ন প্রতারিত, মানে যারা চটকদার বিজ্ঞাপন দেয় এদের কাছে যেয়ে কিন্তু প্রতারিত হয়। তখন দেখা যায় যে তার ক্যান্সারটি অ্যাডভান্স হয়ে গেছে, হয়তো ওখানেই লোকালাইজড ছিল, যেটা হয়তো চিকিৎসা করে ভালো হওয়া সম্ভব ছিল, কিন্তু দেখা যায় যে সেটি হয়তো লিভারে স্প্রেড করতেছে বা পেটের ভিতরে স্প্রেড করে যাচ্ছে, তখন কিন্তু তার ভোগান্তি হচ্ছে। আবার এমন হচ্ছে যে ওইখানে কিছু কবিরাজি গাছগাছটার রস বা কোনো কিছু বা কেমিক্যাল দিয়ে পুরা এটাকে একটি বার্ন করে দিচ্ছে, তখন আমাদের কাছে আসতেছে যে অ্যানাল ক্যানালের পুরা স্কিন সহ পুরা মানে নষ্ট হয়ে গেছে, ইভেন তার স্প্রিংটার ইনভলভ হয়ে পুরাটা আলসারেশন নিয়ে চলে আসে।
এরকম কিন্তু আমাদের কাছে রেগুলারলি আসে। না, সেক্ষেত্রে আসলে আমাদেরকে আরো সতর্ক এবং সচেতন হতে হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যেটা বলছিলেন যে এখানে আসলে নরমালিও ব্লাড আসতে পারে বায়ুপথে, যেটা বলছেন যে ফিশারের কথা বলছেন, আপনি পাইলসের কথা বলছেন। আমরা যদি একটু পার্থক্য খুঁজতে চাই যে এটা ক্যান্সারের ক্ষেত্রে ব্লাডটা আসা আর এই পাইলসের ক্ষেত্রে ব্লাড আসা, তফাৎটা কি? ধন্যবাদ। বেশ কিছু পার্থক্য আছে। যেমন আমরা যদি প্রথমেই বলি পেইন, সাধারণত অ্যানাল ফিশার বা হেমোরয়েডস হলে, হেমোরয়েডসের ক্ষেত্রে কখনো কখনো কম ব্যথা হয়, কিন্তু অ্যানাল ফিশার হলে অনেক পেইনফুল ডেফিকেশন হয় এবং সেই সাথে কিন্তু তার আফটার ডেফিকেশন মানে পায়খানার পরে তার রক্ত পড়ে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পায়খানার যে কলাম আসে ওর গা বেয়ে বেয়ে রক্ত আসে। এটি সাধারণত ফিশারের কারণে হতে পারে। আর হেমোরয়েডসের কারণে যেটা হয় সেটা হচ্ছে যে পায়খানার পরে তাজা রক্ত ফুট করে পড়ে এবং রুগীরা এসে বলে যে মুরগি জবাই করলে যেমন রক্ত আসে ওই রকম রক্তগুলো তাজা রক্ত পড়ে। এটি গেল বিনাইন ডিজিজের ক্ষেত্রে। কিন্তু যদি কোলন ক্যান্সার হয় বা রেকটাল ক্যান্সার হয় তাহলে এই ক্ষেত্রেও কিন্তু রক্তক্ষরণ হয়, কিন্তু এটি হচ্ছে ব্লাড মিক্সড স্টুল থাকে এবং অবশ্যই স্টুলটা মিউকয়েড স্টুল থাকে এবং সেই সাথে এদের কিন্তু অল্টারেশন অফ বাউল হ্যাবিট হয়। মানে আগে হয়তো সে স্বাভাবিক বাথরুম করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে তার হয় ডায়রিয়া হচ্ছে অথবা কনস্টিপেশন হচ্ছে। তার মানে পায়খানার মলত্যাগের অভ্যাসেরও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, সাথে রক্তক্ষরণ হচ্ছে। এটি কিন্তু ম্যালিগন্যান্ট কারণ হতে পারে। আর ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত পেইনলেস ব্লিডিং হয়, আর এখানে সাধারণত পেইনফুল ব্লিডিং হচ্ছে বিনাইন কারণে। আরেকটি হচ্ছে সেটা হচ্ছে যে আপনার অল্টার্ড মানে কালো পায়খানা হয়, যে পায়খানাটা হয়তো কোলনের উপরের ভাগে কোথাও রক্তক্ষরণ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার কালো পায়খানা হয়। কিন্তু এই ক্ষেত্রে কালো পায়খানা হয় না, নর্মাল পায়খানা হয়। এছাড়া আরও কিছু অ্যাসোসিয়েটেড সিমটম আছে, যেমন পাইলসের ক্ষেত্রে সাধারণত পেশেন্টের মানে ওজন কমে যায় না, কিন্তু যদি ক্যান্সারজনিত কারণে ব্লিডিং হয় সেক্ষেত্রে কিন্তু ওজন কমে যায়। এবং সেই সাথে পেশেন্টের অন্যান্য যে সিমটমগুলো যেমন ক্ষুধামন্দতা, তারপরে মানসিক অবসাদ, শারীরিক দুর্বলতা, এগুলো সবই কিন্তু ক্যান্সারের সাথে সম্পর্কযুক্ত, সাথে ব্লিডিং। আর যদি বিনাইন কারণে হয় তাহলে সাধারণত এই সিমটমগুলো নর্মালি তেমন থাকে না। আমরা আসলে আপনারা কি করেন, মানে কোন পরীক্ষার মধ্যে আপনারা নিশ্চিত হন যে বেনাইন না মেলিগন্যান্ট না ক্যান্সার? আচ্ছা, ধন্যবাদ। আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে যে আগে আমরা তার একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। প্রথম কারণ আমরা যেটা করি, আমাদের চেম্বারে যখন একটি পেশেন্ট আসে তার হিস্ট্রি নেওয়ার পরে আমরা তার একটি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি। তার মানে আমরা তার পায়খানার রাস্তাটা প্রথমে আমরা ইন্সপেক্ট করে দেখি যে আসলে তার এইখানে কোনো হেমোরয়েডস নাকি পাইলস নাকি কোনো আলসারেশন আছে, সেটা আমরা একটু দেখি। সেই সাথে আমরা একটি সিম্পল এক্সামিনেশন, সেটা হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। তার মানে আমরা একটি ফিঙ্গার দিয়ে তার পায়ুপথটি আমরা এক্সামিন করে দেখি এবং এই ডিজিটাল এক্সামিনেশন করেই কিন্তু আমরা মোস্ট অফ দ্য কেসে একটা ধারণা পেয়ে যাই। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা তাকে একটি কোলোনোস্কোপি সাজেস্ট করি এবং আমরা যারা ক্যান্সার সার্জন আমরা কিন্তু ফুল কোলোনোস্কোপি করি। আমরা চাই যে তার পুরা কোলনটি ইভ্যালুয়েট করতে। এটা আরও আমাদেরকে কনফার্ম করে যে তার কোলনে কোথাও কোনো লিশন বা আলসারেশন বা টিউমার আছে কিনা। যদি থাকে তাহলে সেখান থেকে আমরা একটি বায়োপসি নিয়ে আসি এবং এই বায়োপসি কিন্তু আমাদেরকে কনফার্ম করে যে এটি ক্যান্সার এবং সেই সাথে বলে দেয় যে এটি কোন ধরনের ক্যান্সার। তো আমি যে জায়গাটা বলছি এই জায়গাটা আমি কি বেশি গুরুত্ব দিতে চাই, কারণ এই জায়গাটা নিয়েই কিন্তু অপচিকিৎসার বেশি চাপ হচ্ছে। তো এই যেটা বলছেন আপনি ফুল কোলোনোস্কোপি করলেন, আপনার এখানে কিন্তু মাংসপিণ্ড পেলেন, একটা বায়োপসি করলেন, নিশ্চিত হলেন, আপনার চিকিৎসা অপশনগুলো কি কি আপনার বেনাইন ক্ষেত্রেও এবং মেলিগন্যান্ট ক্ষেত্রে? আচ্ছা, বেনাইন ক্ষেত্রে আসলে যদি তার পাইলস হয়ে থাকে এবং পাইলসের ধরন অনুযায়ী এটা কি ফার্স্ট ডিগ্রি, থার্ড ডিগ্রি নাকি ফোর্থ ডিগ্রি, সেই সাথে এটা কি ইন্টারনাল পাইলস নাকি এক্সটার্নাল পাইলস নাকি এক্সটার্নো ইন্টারনাল, মানে দু রকমই আছে। এটার উপরে ভিত্তি করে সাধারণত দুইভাবে চিকিৎসা করা যেতে পারে। একটি হচ্ছে ওপেন হেমোরয়েডেক্টমি বলি আমরা, মিলিগ্যান মর্গান প্রসিডিওর একটি, যেটা সাধারণত কেটে করা হয়। আরেকটি হচ্ছে এখন আধুনিকতম চিকিৎসা পদ্ধতিতে আসছে লঙ্গো প্রসিডিওর। সেক্ষেত্রে সাধারণত এক্সটার্নো ইন্টারনাল পাইলস বা এনসার্কেল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে লঙ্গো প্রসিডিওর বেস্ট। এক্ষেত্রে দেখা যায় যে তার রক্তক্ষরণ কম হয়, অপারেশন পরবর্তী সময়ে সাধারণত তার হিপবাত যেটি নিতে হয় ওটিতে সাধারণত তেমন বসা লাগে না। এছাড়াও লেজার দিয়েও কিন্তু এখন এই পাইলসের চিকিৎসা করা হচ্ছে। আবার ফিশারের ক্ষেত্রে এটিও রক্তক্ষরণ একটি কারণ। ফিশারের ক্ষেত্রে সাধারণত আমরা ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টেক্টমি বলি, এই ক্ষেত্রে আমরা অপারেশন করি, নর্মালিও করা যায়, আবার এখন আধুনিকতম চিকিৎসা পদ্ধতি যেটা লেজার দিয়েও কিন্তু এই ফিশারের অপারেশন করা যায়। এগুলো গেল বিনাইন ডিজিজের ক্ষেত্রে। কিন্তু ম্যালিগন্যান্ট ক্ষেত্রে মানে ক্যান্সারের ক্ষেত্রে আপনারা জানেন যে ক্যান্সার একটি সম্মিলিত চিকিৎসা পদ্ধতি এবং এখানে একটি টিউমার বোর্ড গঠন করা হয় এবং মাল্টিডিসিপ্লিনারি টিম থাকে এবং এই ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে তার স্টেজিংয়ের উপরে। তো আমরা সাধারণত কোলোনোস্কোপি করে টিস্যু ডায়াগনোসিস করে আমরা কনফার্ম হলাম যে এটি ক্যান্সার,
কিন্তু এখন আমাদের দরকার এটার স্টেজিং করা, যে এটি কোন পর্যায়ে আছে। আমরা সাধারণত টিএনএম স্টেজিং করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের দরকার একটি এমআরআই যদি নিচের দিকে রেকটাল ক্যান্সার থাকে। আর যদি কোলনের কোথাও থাকে তাহলে সাধারণত আমরা সেই সাথে একটি পেটের কমপ্লিট একটা কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে থাকি। করে সাধারণত আমরা স্টেজিং করে দেখি যে এটি কি লোকালাইজড নাকি এটি হচ্ছে অ্যাডভান্স স্টেজে চলে গেছে বা অন্য কোথাও ছড়িয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ক্যান্সার সাধারণত আর স্টেজিংয়ের উপর ডিপেন্ড করে এবং সেই সাথে আমাদের লাগে যে তার শারীরিক অবস্থা কেমন। এবং এই কোলনের ক্ষেত্রে বা রেকটালের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিগুলো সাধারণত সার্জারি, কেমোথেরাপি এবং রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে এর সাথে অ্যাসোসিয়েটেড রেডিওথেরাপি কিন্তু লাগে। আচ্ছা, তাহলে দেখেন আপনারা যে এই একটা মানে ক্যান্সারের ব্যাপারে আপনারা কতগুলো পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরে স্টেজিং করে একটা টিউমার বোর্ড করে মানে এককভাবে চিকিৎসা নিচ্ছেন, বৈজ্ঞানিক উপায়ে আমরা বৈজ্ঞানিক উপায়ে একটা চিকিৎসা করছেন। এবং আমরা দেখছি যে অনেক সময় যে ইমিউনোসাইটোকেমিস্ট্রি করে আপনারা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আমরা আরও স্পেসিফিক ভাবে জানতে পারি যে এটি আসলে কোন টাইপের ক্যান্সার। ইভেন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আমরা ক্যান্সারের অরিজিনটিও কিন্তু জানতে পারি যে এটা মূলত কোথা থেকে এসেছে। এবং চিকিৎসা তো অনেক এগিয়েছে, টার্গেটেড কেমোথেরাপি, সিলেক্টেড কেমোথেরাপি, মানে আমরা ইমিউনোথেরাপি দিচ্ছি, টার্গেটেড কেমোথেরাপি, ইভেন রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে যে রেডিওথেরাপি লাগে সেই রেডিওথেরাপিরও এখন অনেকগুলো মানে মডার্নাইজেশন অনেক কিছু এসেছে। যেমন আমরা আইএমআরটি বলি, 3D রেডিওথেরাপি বলি, আইজিআরটি বলি, অনেকগুলো অপশন এসেছে। এই ক্ষেত্রেটা আমরা যদি আসি যে এখানে যে অপচিকিৎসাটা আছে, যে যারা ওই আপনার পাইলস বলেই অপারেশন করে দিচ্ছে বা কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দিচ্ছে, আসলে তারা তো খুব চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে থাকে পেপারে। তো এই বিজ্ঞাপন দিয়ে তারা আপনার কতগুলো স্টেজ পার করে একটা চিকিৎসা পদ্ধতি আমরা চিকিৎসা, আর তারা সরাসরি গিয়ে কিছু বুঝে না দেখে না জেনে ইভ্যালুয়েশন না করেই তারা একটা চিকিৎসা স্টার্ট করে দিচ্ছে এবং যেটা টোটালি অবৈজ্ঞানিক এবং অপচিকিৎসা। সেই ক্ষেত্রেটা তো একটা হলো যে আমরা পাবলিক আমরা সচেতন হব যে এখানে আমরা যাব না, কিন্তু আর আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, সরকারিভাবে কোনো উদ্যোগ আছে কিনা, তাদের কোনো লাইসেন্স আছে কিনা, তাদের কিন্তু বিএমডিসি আমাদের যে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আছে তাদের কোনো অথরাইজেশন আছে কিনা, এই জিনিসগুলো আসলে দেখার কিভাবে আপনি ভাবছেন? আসলে এগুলো আমাদের যারা মানে এটার সাথে রিলেটেড কর্তৃপক্ষ আছে, বিশেষ করে আমাদের মেডিকেলের যে স্বাস্থ্য প্রশাসন বিভাগ আছে, তাদের দায়িত্ব আসলে এগুলোকে ইভ্যালুয়েট করা যে তারা এটার জন্য অথরাইজড কিনা বা তাদের আসলে এই চিকিৎসা করার কোনো লাইসেন্স আছে কিনা, সেগুলো আসলে যারা আমাদের অথরিটি আছে তাদেরই আসলে এগুলো খতিয়ে দেখা উচিত। এবং সেই ক্ষেত্রে এগুলোকে আমরা প্রতিরোধ করার জন্য আমাদের বিভিন্নভাবে আমরা মানে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করতে পারি। যেমন একটি হচ্ছে প্রিন্টেড মিডিয়া, দেন ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইভেন আমরা পারি যে বিভিন্নভাবে ফেস্টুন বা ব্যানার তৈরি করেও কিন্তু আমরা মানুষদেরকে সচেতন করতে পারি। না, আপনারা কিন্তু করছেন। আমরা যেটা দেখি যে আপনারা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল থেকে এই যেমন ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হবে অক্টোবরে, আবার আপনারা কোনো সময় দেখা যাচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আপনারা অ্যাওয়ারনেস করছেন, কোনো সময় ফুসফুসের ক্যান্সার নিয়ে আপনারা বিভিন্ন রকম ক্যান্সার নিয়ে আমরা অ্যাওয়ারনেস করতেছি, আপনারা কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন। এবং কিন্তু এই যে আজকের মিডিয়াতে আমরা যে কথা বলছি, এই মিডিয়ার কল্যাণে কিন্তু এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু মানুষ অনেক জেনেছে। আর বিশেষ করে যে বিষয়টা আমরা বলবো যে এআই টেকনোলজি, এখন কিন্তু মানুষ কোনো একটা রোগ পেলেই এআই সেট করে দেয়, দিয়ে অনেক জেনে যাচ্ছে। এবং চিকিৎসা পদ্ধতির কথা যদি আমরা বলি, মানে আমি কিন্তু এই দেশে বসে আমেরিকাতে কি চিকিৎসা হয় বা ইংল্যান্ডে কি চিকিৎসা হয় বা ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি কি চিকিৎসা ভাবছে, আমরা কিন্তু আমরা দেশে বসে কিন্তু আমরা একই চিকিৎসা এখানে দিতে পারছি। এই যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে আমরা এত এগিয়েছি, তো সেইখানে যারা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা করছে, যেমন আমরা যেমনটি জানি যে একটা ক্লিনিক করতে গেলে, একটা হাসপাতাল করতে গেলে, একটা ডায়াগনোসিস সেন্টার করতে গেলে লাইসেন্সের প্রয়োজন হয়। আর যারা বিজ্ঞাপন দিচ্ছে পেপারে, তাদের ব্যাপারে আমার মনে হয় যে একটা তদন্ত করে তাদের নিশ্চয়ই মানে যারা রেসপন্সিবল পারসন তাদের উচিত যে এটাকে খতিয়ে দেখা এবং দরকার হলে পত্রিকাকে ইয়ে করা যে এগুলাকে আসলে স্ক্রিনিংয়ের মাধ্যমে একটা বিজ্ঞাপন দেওয়া উচিত, যে সেটা আমার দেশের জনগণ প্রতারিত হবে নাকি উপকৃত হবে সেটা কিন্তু মানে যারা বিজ্ঞাপন দিচ্ছেন, যে বিজ্ঞাপন দাতা যে প্রতিষ্ঠান, তাদেরকেও কিন্তু এটা খতিয়ে দেখা উচিত। জি, এটা সব ক্ষেত্রেই, যেমন ধরুন আয়ুর্বেদিক চিকিৎসা ক্ষেত্রে যদি আসেন, সেখানে কিন্তু লাইসেন্সিং অথরিটি আছে এবং ডক্টর আছে, এবং আপনি যদি হোমিওপ্যাথি ক্ষেত্রে তাদের কিন্তু পাস করার পরে তাদের লাইসেন্স আছে, অথরিটি আছে, এবং এমবিবিএস এর ক্ষেত্রে তাই, কিন্তু বিডিএস এর ক্ষেত্রে তাই অথরিটি আছে, তারা চিকিৎসা করার অনুমোদন আছে, চিকিৎসা করতে পারে। এবং এর লাইসেন্স আমি যতটুকু জানি আপনাদের আবার রিনিউ করতে হয় বিএমডিসি থেকে, প্রতি বছর রিনিউ করতে হয় বা একটা নির্দিষ্ট সময় পর পর আসলে এটা রিনিউ করতে হয়। আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, ডক্টর জোয়ারদার, আপনার কাছে আমি জানতে চাই যে অপচিকিৎসার বিরুদ্ধে আমরা অপচিকিৎসা যাব না, আমরা সঠিক চিকিৎসা নিব, এই বিষয়ে আপনার যদি কোনো পরামর্শ থাকে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে। আচ্ছা,
আমি একটু বলতে চাই যে আসলে দর্শকরা কেন অপচিকিৎসার দিকে যায়। তারা চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা এটা বলে যে তারা অল্প সময়ে চিকিৎসা ঠিক করে দিবে, তারা গ্যারান্টি সহকারে চিকিৎসা দেওয়ার মানে বিজ্ঞাপন দেয়। সেই সাথে পরিবার এবং সমাজ থেকেও কিন্তু তারা ইন্সপায়ার্ড হয়ে এই অপচিকিৎসার দিকে ঝুঁকে পড়ে। তো এর জন্য আমাদের উচিত আমরা সবাই সচেতন হই, কারণ আপনারা জানেন যে ক্যান্সার একটি মরণ ব্যাধি বা মারাত্মক রোগ, কিন্তু যদি আমরা সঠিকভাবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি এবং সঠিক বৈজ্ঞানিক উপায়ে যদি আমরা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করি, তাহলে কিন্তু ক্ষেত্র বিশেষে ক্যান্সার থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। তাই আমরা অপচিকিৎসার দিকে ঝুঁকব না, আমরা চেষ্টা করব বৈজ্ঞানিক উপায়ে চিকিৎসা নিতে। এবং যে ক্যান্সার, এই ক্যান্সারের জন্য আপনারা অবশ্যই একজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ একজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকই আপনাকে সঠিক গাইডলাইন এবং সঠিক চিকিৎসা পদ্ধতি কিন্তু আপনাকে বাতলিয়ে দিতে পারবে। আশা করি সবাই আপনারা সচেতন হবেন এবং ক্যান্সারকে রুখে দিতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর একরামুল হক জোয়ারদার, আপনি সুন্দর করে এই ক্যান্সার অপচিকিৎসা বলছেন। নিশ্চয়ই চ্যানেলের দর্শকদের অনেক উপকার আসবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আর নয় অপচিকিৎসা, সঠিক চিকিৎসায় রোগ মুক্তি। আমরা সচেতন হই, যে কোনো রোগেই সঠিক ডক্টরের কাছে গিয়ে রোগ নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করি। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।